কখনো বাসে, কখনো নৌকায়, কখনো টমটমে, আবার কখনো মরুভূমির মতো কোনো জায়গায়। আজকের ভ্রমণটা একদিনের হলেও ছিল পুরাই রোমাঞ্চে ভরা। চলুন শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পারভেজ অ্যান্ড ওয়েলকাম টু কাজী অ্যান্ড রোড। আজকে আমার যাত্রা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার শহর রাজশাহী শহরের দিকে। ইতিমধ্যে আমরা রাজশাহী শহরে পৌঁছে গেছি আর আমাদের প্রথম যাব হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট। আমরা ভিতরে ঢুকে একটা টমটম নিয়ে নিলাম পুরো বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখার জন্য। এটা ঘুরতে মনে হয় ১.৫ ঘন্টার মতো সময় লাগবে। আর ভাড়া নিছিল মেবি ১৫০ থেকে ২০০ টাকার মতো, এটা ঠিক মনে নেই। তো আমরা ঘোরা স্টার্ট করলাম। চারদিকে বড় বড় গাছ, খোলা রাস্তা আর একটা অন্যরকম ক্যাম্পাসের পরিবেশ। এখানে এসে মনে হলো একটু ধীরে হাঁটলেও যেন ভালো লাগে। হঠাৎ চোখে পড়লো একটা বিশাল মাঠ। এরপর আমরা ঘুরে দেখলাম বিশ্ববিদ্যালয়ের কয়েকটা হল। ক্যাম্পাসের এই অংশগুলোতে আসলে ছাত্র জীবনের আসল গল্পগুলো লুকিয়ে থাকে এবং হোস্টেলের পাশে দেখতে পেলাম একটা বড় পুকুর। হলের সামনে দাঁড়িয়ে ভাবতেছিলাম এখানকার শিক্ষার্থীদের প্রতিদিনের জীবনটা আসলে কেমন হয়। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এখন শহীদ স্মৃতিসদনে। বাংলাদেশের ইতিহাস আর মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণ করে রাখা এই জায়গাটা বেশ গম্ভীর আর শ্রদ্ধার একটা অনুভূতি তৈরি করে। হাই। মানুষ এখানে আসে বেড়াতে, তাই এখানে অনেক বিক্রেতা বসছে বিভিন্ন জিনিস নিয়ে বিক্রি করার জন্য। এরপর আমরা দেখতে পেলাম বিশ্ববিদ্যালয়ের একটি বড় স্টেডিয়াম। এটা অনেকটা বাংলাদেশের যে স্টেডিয়ামগুলো আছে যেখানে খেলা হয়, ইন্টারন্যাশনাল খেলা হয়, ওই স্টেডিয়ামের মতোই অনেক সুন্দর, বাট গেট বন্ধ থাকে, আমরা ভিতরে ঢুকতে পারিনি। এখন আমরা চলে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকা একটি স্মৃতি বিজড়িত জায়গায়। জায়গাটা খুবই নিরিবিলি, কিন্তু এই সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস আর ত্যাগের গল্প। এটি হচ্ছে সেই স্থান যেখানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা বহু নিরীহ মানুষকে হত্যা করছিল। পরে সেই শহীদদের স্মরণে এখানে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। মুক্তিযুদ্ধের সময় অসংখ্য শহীদদের আত্মত্যাগের নীরব সাক্ষী এই জায়গাটা। এখানে দাঁড়ালে ইতিহাসকে শুধু পড়া নয়, যেন অনুভবও করা যায়। তাই আমিও এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল অর্পণ করলাম। আজকে এখানে প্রচন্ড গরম পড়তেছে। মানে একটু একটু পানি খেলেও মনে হচ্ছে বারবার গলা শুকিয়ে যাচ্ছে। তো এখন আমরা একটু ফলের জুস নিলাম। সব মিলাই আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়টা শুধু পড়াশোনার জায়গা না, ঘুরে দেখার জন্য একটি দারুণ একটা ক্যাম্পাস। যদি কখনো রাজশাহী আসেন তাহলে অন্তত কয়েক ঘন্টা সময় নিয়ে এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখতে পারেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখা শেষ করে আমরা এখন রাজশাহী সুন্দর শহর দিয়ে চলে যাচ্ছি পদ্মার পাড়ের দিকে। যদিও এখন প্রচন্ড রোদ, কিন্তু আমাদের হাতে অবশ্য সময় থাকে কি না থাকে, সেজন্য আমরা এখনই পদ্মার পাড়ের দিকে চলে যাচ্ছি। আমরা এখন পদ্মার পাড় চলে আসছি, এখন নৌকা নিয়ে ওই পারে যাব। ওই পারে নামাবেন তো না? না, লোক নেই। কি নাম আপনার? রেজাউল না? আচ্ছা, যাক উঠি আমরা। তো আমরা পদ্মা নদীর যাত্রা শুরু করে দিলাম। যদিও আমরা দুজন ছাড়া এখানে আর কেউ ছিল না, তাই আমরা দুজনেই পুরো নৌকাটা রিজার্ভ করে ফেললাম। ওই পারে যাব এবং কিছুক্ষণ থেকে আবার এপারে চলে আসবো। আমরা পাড়ের একদম কাছাকাছি চলে আসছি এখন।
হয়তো আর 1-2 মিনিটের মধ্যেই আমরা নেমে যাব। ওকে ভাবো তোমার আগে দেখে আছে সারাখানি তুমি আচ্ছা এখানে নামার পর আমার আসলে ওই সৌদি আরব দুবাইয়ের মরুভূমির মতো মনে হচ্ছে। এত বেশি গরম ছিল, যেমন হচ্ছে বালির গরম তেমনি হচ্ছে উপরের গরম, মানে কি একটা দুর্বিষহ অবস্থা। আমি কখনো মরুভূমিতে যাইনি, কিন্তু মরুভূমির একটা ফিল মনে হয় আমি এখানে পেয়ে যাচ্ছি। দেখেন এখানে কোনো ঘর বাড়ি দেখা যাচ্ছে না, মানে আমরা যতই সামনে যাচ্ছি কিছু আছে কিনা দেখার জন্য, ততই দেখা যাচ্ছে এখানে চর, তারপর হচ্ছে বালি, এইসব কোনো বাড়িঘর আসলে দেখতে পাচ্ছি না। আর যেগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ওই মানে ওই পারে, আমরা যে পার থেকে আসছি ওই পারে, নদীর পদ্মার পার ঘুরে ওই পাতে ঘুরে প্রচন্ড রোদ খেয়ে আমরা চলে আসলাম এই পারে। ওকে betul kan yang lagi ya lagi এমনি পিছে পিছে betul kan ya মোটামুটি এখন একদম দুপুর হয়ে গেছে, তো আমাদের আসলে খিদাও লাগছে। আমাদের এখন লাঞ্চ করা দরকার, তো একটা মানে এখানে ভালো একটা রেস্টুরেন্ট খুঁজতেছি যে লাঞ্চটা ভালো হবে। তো আমরা এখন যাচ্ছি ওই সব লাঞ্চের মানে দোকানের দিকে। এটা হলো রাজশাহী শহরের মডেল মসজিদ। মসজিদটা আসলে দেখতে সুন্দরই লাগতেছে বাইরে থেকে। এরপর আমরা চলে আসলাম গোলাপ মামার হোটেলে। এইটার খাবার নাকি এখানে ভালোই, কারণ আমাদের একজন পরিচিত আগে থেকে আছে এখানে, তো সে নাকি কয়েকবার ট্রাই করছে, তো সে হিসেবে নাকি এখানে খাবার ভালো। তো আমরা এখানে ঢুকলাম লাঞ্চ করার জন্য। দুপুরের খাওয়া শেষ করে আমরা চলে গেলাম পদ্মা গার্ডেন নামের একটি জায়গায়। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন আমরা চলে আসছি রাজশাহীর অন্যতম ঐতিহাসিক একটি স্থাপনা বড়কুটিতে। পদ্মা নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই ভবনটি শুধু একটি পুরনো দালান নয়, বরং প্রায় ৩০০ বছরের ইতিহাসের নীরব সাক্ষী। যদিও এখানে ঢোকার কোনো নিয়ম নেই, বাট আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না। তো এখানে একজন কেয়ারটেকার আছে, তো ওনাকে একটু কনভিন্স করে আমরা পরবর্তী ঢোকার পারমিশনটা পেলাম। তো এখন দেখি সে খুবই এক্সাইটেড। আমরা ঢোকার পর সে পুরো ভবনটা আমাদেরকে ঘুরে দেখানোর জন্য বললো আর কি। আমরা যেহেতু ওনাকে রিকোয়েস্ট করলাম, সে আমাকে এখন নিয়ে যাচ্ছে পুরো ভবনটা ঘুরে দেখানোর জন্য। বড়গুটি মূলত কোনো রাজপ্রাসাদ ছিল না, এটি ছিল ইউরোপীয় বণিকদের একটি বাণিজ্যিক খুঁটি। সে সময় কুঠি বলতে এমন একটি ভবনকে বোঝানো হতো যেখানে ব্যবসা পরিচালনা, পণ্য সংরক্ষণ এবং কর্মকর্তাদের থাকার ব্যবস্থা সব একসঙ্গে থাকতো। যদিও প্রতিটা রুম এখন একদম খালি, মানে অনেক পুরনো হয়ে গেছে, তাই অনেক দিকে নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরও আসলে এখানে যে ঐতিহাসিক জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যে ৩০০ বছর একটা পুরনো জিনিস, এবং এটার একটা ফিল আসলে এখানে পাওয়া যাচ্ছে। যদিও এখানে সবকিছু অনেক বেশি নষ্ট হয়ে গেছে, মানে অনেক ড্যামেজড হয়ে গেছে, তারপরে ইতিহাসে সাক্ষী বলে কথা। মানে এখানে ঢোকার পর একটা মানে একটা ফিল হচ্ছে আসলে আগের মানুষ কি করতো, কিভাবে কি কাজ করতো, মানে মনে হচ্ছে এগুলো চোখের সামনে এই কাজগুলো হচ্ছে। এখানে নিচতলায় সাধারণত বড় বড় গুদাম গুলো ছিল, যেখানে রেশম, নীল, তুলা ও অন্যান্য মূল্যবান পণ্য মজুত রাখা হতো। অফিস কক্ষ, যেখানে হিসাব নিকাশ, চুক্তি এবং বাণিজ্য পরিচালনা করা হতো। উপরের দিকে ইউরোপীয় কর্মকর্তা ও বণিকদের থাকার কক্ষ ছিল। এটি হচ্ছে খুবই সরু এবং গোপন ধরনের একটা সিঁড়ি, যা সরাসরি ছাদের দিকে উঠে গেছে। এমন সরু সিঁড়ি সেই সময়ের ইউরোপীয় বাণিজ্যিক ভবনগুলোতে অস্বাভাবিক ছিল না।
এই ধরনের সিঁড়ি সাধারণত ভবনের কর্মকর্তা বা কর্মচারীদের দ্রুত ছাদে উঠানামার জন্য ব্যবহার করা হতো এবং এটাকে অনেক গোপনভাবে বানানো হয়েছে কেননা দেখা যায় অনেক সময় তাদের শত্রুরা হামলা করতে আসলে এই গোপন সিঁড়িগুলো ইউজ করে যেন তারা সরাসরি পালিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতে পারে। এই বড় কুটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো একাধিক একদিকে পদ্মা নদীর মনোমুগ্ধকর দৃশ্য আর অন্যদিকে শতাব্দীর প্রাচীন স্থাপত্যের সৌন্দর্য। ইতিহাস, স্থাপত্য আর প্রকৃতি এই তিনটির অসাধারণ সমন্বয় বড়কুটিকে রাজশাহীর অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিণত করছে। বড়কুটির ছাদের উপরে আমরা একপাশে পদ্মা নদী এবং অন্য পাশে হচ্ছে প্রাচীনতম স্থাপত্য দেখে খুব সুন্দর একটা পরিবেশ দেখে আমরা আবার সেই গোপন সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। তো আমরা মোটামুটি পুরা হচ্ছে বড়কুটিরটা ঘুরলাম, খুব ভালোভাবে ঘুরলাম এবং এটার ইতিহাস সম্পর্কে এখানে যে কেয়ারটেকার আছে অনেক কিছুই জানে। তো এগুলো আমরা অনেক কিছু জানলাম ওনার মাধ্যমে। তো আসলে ঘুরে অনেক ভালোই লাগলো। এরপর আমরা এখন যাচ্ছি একটা খুব সুন্দর মসজিদটা এখনো নির্মাণ কাজ চলতেছে এবং এর পাশে আছে একটা মাজার শরীফ। তো আমরা এটা একটু ঘুরে ঘুরে দেখলাম। আর এই মাজারটার নাম হচ্ছে মখদুম মাজার শরীফ। এটা দেখলাম এখানে খুবই ফেমাস এবং মানুষরা এখানে আসে। আমি যতটুকু ছিলাম এখানে সেটাই দেখলাম। রাজশাহীকে অবশ্য সিল্ক সিটিও বলা হয়। তো আমরা যাচ্ছি এখন সেই সিল্ক সিটির দিকে, যেখানে হচ্ছে সিল্কি শার্ট কাপড় চোপড়গুলো বানানো হয়। তো আমরা এখন এই রাজশাহীর সুন্দর শহর দিয়ে, সুন্দর রাস্তাঘাট দিয়ে এখন এই সিল্ক সিটির দিকেই যাচ্ছি। Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. Hey, I'm never the same. Whenever you're calling my name, I'm taking my sweet time. Golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire. অবশেষে আমরা সোপুরা সিল্ক মিলস লিমিটেডের দিকে চলে আসলাম। এখানে ভিতরে আসলে অনেক সুন্দর, একটা 5 স্টার হোটেল ভাইবস টাইপ আর কি। ওইখানে বসার জায়গা আছে, তারপর হচ্ছে এই সোজা হচ্ছে এই যে পাশে একটা স্টোর আছে, এখানে অ্যাভেলেবেল জিনিস হচ্ছে এখানে বেশিরভাগ জিনিস হচ্ছে সিল্ক দিয়ে তৈরি, যেহেতু এটা এই সিল্ক সিটি এবং এটা হচ্ছে সিল্কের জন্য খুবই ফেমাস একটা জায়গা। তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, কয়েকটা শার্ট দেখলাম সিল্কের তৈরি। মোটামুটি আমরা একদিনেই রাজশাহী শহরটা পুরোপুরি পিক আপ দিলাম। তো কেমন লাগলো রাজশাহী শহর দেখে, রাজশাহী শহরের ঐতিহাসিক জিনিসগুলো দেখে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য কোথাও। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।